6 আগস্ট 2024 তারিখগুলো দিয়েই আসলে শুরু করতে হচ্ছে, কারণ হয়তো আজকের এই দিনে বাংলাদেশের ইতিহাসে আমরা নতুন দিন দেখবার প্রত্যাশা নিয়ে প্রতিটি বাঙালি জেগে উঠেছি এবং আমরা চেষ্টা করছি সেই বাংলাদেশ হবে প্রত্যেকের জন্য, এবং সেই বাংলাদেশে আমরা সবাই একসাথে এক হয়ে ছাত্র জনতা সবাই এক হয়ে এগিয়ে যাব এবং সেই লক্ষ্যেই আসলে কাজ করছেন আমাদের একেবারেই সাধারণ ছাত্র জনতা থেকে শুরু করে দেশের প্রত্যেকটি নাগরিক। সেই জায়গাটি থেকে আমরা কোনো ধরনের সংঘাত সহিংসতা চাই না, আমরা কারো প্রতি কোনো বিদ্বেষ নিশ্চয়ই চাই না। সেই সব প্রত্যাশার কথাই জানতে চাই, সেই সাথে নতুন বাংলাদেশ আসলে কেমন হবে সেই স্বপ্নগুলোর কথাও জানতে চাই। আজকের দেশ সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তাসনুভা তন্নি। কখন দায়িত্ব নেবে অন্তর্বর্তীকালীন সরকার, এটি যেমন এখন বাংলাদেশের একটি বড় প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরই খোঁজবার চেষ্টা করবো আজকে আমরা। এবং আজকের এই আলোচনায় আমার সাথে দুজন বিশেষ অতিথি আছেন। আমাদের সাথে আছেন ডক্টর সিদ্দিকুর রহমান খান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আছেন তাহমিদ আল মুদাসসির চৌধুরী, সমন্বয়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। তাহমিদ আল মুদাসসির চৌধুরী, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। যেই বিজয় আসলে আপনারা এনে দিয়েছেন বাঙালিকে, যেই জায়গাটিতে আসলে আজকে বা পুরো বাংলাদেশ এক হয়ে দাঁড়িয়েছে, সেটি নিঃসন্দেহে আপনাদের হাত ধরে এবং আপনাদের একটি সাধারণ আন্দোলন থেকে একেবারে পুরো দেশের আন্দোলন হয়ে উঠেছিল সেই আন্দোলনের হয়তো একদিনই আপনাদের পক্ষে অর্জন করা সম্ভব হয়নি, সেখানে নিশ্চয়ই অনেক ধরনের আপনাদেরকে কষ্ট করে অর্জন করতে হচ্ছে। একটু পেছনের গল্পটা যদি ছোট করে একটু আমাদের দর্শকদেরকে জানান। আসলে ধন্যবাদ আপনাকে প্রথমে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আর আমাদের এই আন্দোলনটা আপনারা জানেন খুবই ছোট্ট একটা পরিসরেই শুরু হয়েছিল, যে আমাদের লক্ষ্য ছিল যে আমাদের একটা যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন, এবং আমরা দেখতে পেয়েছি যে সেইখান থেকেই এই আন্দোলন যখন সরকারের বিভিন্ন ধরনের নিষ্পেষণ আমাদের উপর শুরু হয় একটা যৌক্তিক আন্দোলনে, সেখান থেকেই আসলে আন্দোলনটা ধীরে ধীরে গণ আন্দোলনে রূপান্তরিত হয় এবং সেখান থেকে গণ অভ্যুত্থান। তো আসলে এই আন্দোলনটাকে আমরা যদি দেখি তাহলে সামনে থেকে অনেক বেশি সহজ মনে হলেও পেছনের গল্পগুলো আসলে এত বেশি সহজ নয়, কারণ আমাদের কাছে কোনো অর্গানাইজড বডি ছিল না। আমরা আসলে সাধারণ শিক্ষার্থী হিসেবে এই আন্দোলনটি শুরু করেছিলাম এবং সেইখানে আমাদেরকে অনেক বেশি বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল। প্রথম দিকে আমরা যদি দেখি যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের হাতে, এর পরবর্তীতে পুলিশ, বিজেপি সহ অন্যান্য যে প্রশাসনিক বাহিনীগুলো আছে তাদের হাতে আমাদেরকে বিভিন্ন সময় গুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, নিয়মিত ডিবি বা অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো থ্রেটে থাকতে হয়েছে। তো আমরা যারা সমন্বয়ক ছিলাম প্রত্যেকেরই আসলে কম বেশি সেই দিনের অভিজ্ঞতাগুলো আছে, যে অভিজ্ঞতাগুলো আসলে সুখকর নয়। তো সেইখান থেকে আসলে যদি বলতে চাই, আমাদের যেই কষ্ট বা আমাদের যে শ্রম সেটা পুরোটাই ছিল বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষকে একটা ভালো ভবিষ্যৎ এনে দেওয়ার জন্য, এবং আমরা চেষ্টা করব যে বাংলাদেশের মানুষকে সেটি এনে দিতে যেন পারি, এবং আশা করব বাংলাদেশের মানুষও যাতে সেটা। তাহমিদ, আপনাদেরকে জেনজি বলা হয়, এখন হয়তো সর্বোচ্চ ব্যবহার করা হচ্ছে এই শব্দটি। আপনারা জেনজি, আপনি নিশ্চয়ই আমারও বয়সে যথেষ্ট ছোট হবেন, আপনারা এত তরুণ, আপনারা আসলে কোনো কিছুকেই ভয় পাননি। আপনাদেরকে, আপনি বলছিলেন যে আপনাদেরকে নানাভাবে আসলে আটকানোর চেষ্টা করা হয়েছে, আপনাদেরকে ডিবি কার্যালয়ে বন্দি রাখা হয়েছে, আমরা সেই চিত্রও দেখেছি, নানানভাবে প্রেশারাইজড করা হয়েছে, আপনাদের পরিবারের উপরেও এক ধরনের চাপ ছিল। ভয় পেয়েছেন কখনো? এত তরুণ বয়সে এত বড় দায়িত্ব নিয়েছেন। আসলে ভয় জিনিসটা আসলে তখনই চলে যায় যখন আপনি দেখতে পারবেন যে আপনার সাথে আসলে সর্বোচ্চ কি হতে পারবে। আমি যখন রাস্তায় থাকি বা যখন আমরা আন্দোলন করি, একদম সর্বশেষ দিনের কথাটাই বলি, গতকালকে এবং তার আগের দিন জিগাতলাতে যখন আমরা আন্দোলন করছিলাম তখন ছাত্রলীগ আমাদের উপর গুলি চালাচ্ছে। তো ছাত্রলীগের গুলিতে আমার খুব কাছ দিয়ে গিয়ে আমার পেছনে যে ছেলেটা ছিল সেই ছেলেটা গুলিবিদ্ধ হয়। তো আপনি যখন খুব কাছ থেকে দেখবেন যে আপনার পাশের একটা সতীর্থ যে আপনার সাথে আন্দোলন করছে তাকে কোনো কারণ ছাড়াই গুলি করে হত্যা করা হয়, তখন আসলে আপনার মধ্যে ওই ভয়টা আর কাজ করবে না, কারণ আপনি জানেন ওই শোষকরা সর্বোচ্চ কী করতে পারে। আপনি জানেন তারা আপনাকে ডিবি কার্যালয়ে নির্যাতন করতে পারবে, এর থেকে বেশি কিছু আসলে তারা করতে পারবে না, তারা সর্বোচ্চ আপনার জীবন নিয়ে নিতে পারবে। কিন্তু আপনি যে আদর্শের জন্য লড়াই করছেন, যেই দিনের জন্য লড়াই করছেন, সেটা তারা আপনার থেকে ছিনিয়ে নিতে পারবে না। যখন আপনি এগুলো দেখবেন তখন আসলে আপনার মধ্যে কোনো ভয় কাজ করবে না। আমরা সেই অনাগত দিনের জন্য স্বপ্ন দেখি এবং সেই অনাগত দিনকে বাস্তবায়ন করার জন্য লড়াই করি, সেটাই আমাদের সবচাইতে বড় অনুপ্রেরণা। এবং আপনি যদি মাঠে থাকেন বা দেখেন, আপনি দেখতে পারবেন একটা ছেলে গুলি খাচ্ছে, পড়ে যাচ্ছে, তাকে 2-1 নিয়ে পেছনে হসপিটালাইজড করছে, আবার 3 জন সামনে চলে আসছে, একজনের বদলে আর 3 জন সামনে চলে আসছে। আপনার ভাইয়ের রক্ত দেখে তখন আপনার মধ্যে ভয় লাগবে না, বরং সেই ভাইয়ের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য আপনার মধ্যে স্পৃহা কাজ করবে, যে জিনিসটা আমাদের মধ্যে কাজ করেছে। আমাদেরকে প্রথম থেকেই ডিবি যেসব সমন্বয়কদেরকে আসলে তারা ধরতে পেরেছে তাদেরকে তারা গুম করে নিয়ে গেছে। বাকি যে সমন্বয়কদের ছিলেন তাদের সবাইকে আসলে এরকম থ্রেটে থাকতে হয়েছে। আমার বাসায় 2 দিন যে ডিবি গিয়েছিল কিন্তু আমাকে পায়নি। তো আসলে
আমাদের প্রত্যেককেই এই ধরনের থ্রেটগুলোর সম্মুখীন হতে হয়েছিল, আমাদের পরিবারকে অনেক বেশি থ্রেটের সম্মুখীন হতে হয়েছিল। তারপর আমাদের উপর একটা পারিবারিক প্রেশার ছিল যে আমরা আসলে পারবো কিনা, যে আম্মু ফোন করলে কান্নাকাটি করতো, যেটা আমাদের মোরালি অনেক বেশি ডাউন করে দিচ্ছে। যদিও সর্বশেষ আমার আম্মুই আমাকে অনুপ্রেরণা দিচ্ছিল যে তোমরা পারবা, তোমাদের যা কিছু লাগে সব কিছু আমরা দিব, তোমার যদি এক্সট্রা টাকা পয়সা লাগে সেটাও আমরা দিব। তো আসলে এখানে আমাদের পরিবারগুলো আমাদের জন্য অনুপ্রেরণার একটা বড় জায়গা ছিল। সেই সাথে আমরা বাংলাদেশের মানুষের জন্য একটা ভালো ভবিষ্যৎ দেখেছি, সেই ভবিষ্যৎ আমাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল। নিশ্চয়ই অভিবাদন আপনাকে তাহমিদ। সেই সাথে অবশ্যই আপনাদের পরিবারের সবাইকেও আমরা অভিবাদন জানাতে চাই। আপনাদের হাত ধরে আসলে বাংলাদেশে এত দূর আসতে পেরেছে, নতুন একটি সকাল অন্তত আমরা দেখতে পেরেছি। ডক্টর সিদ্দিকুর রহমান খান, যেই ছাত্ররা আসলে বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ এনে দাঁড় করিয়ে দিল, বাঙালিকে একটি নতুন বাংলাদেশ দেখাতে সাহায্য করলো, আপনি একজন শিক্ষক, আপনার সাথে সেই ছাত্রদের একেবারে সরাসরি কাজ করার সুযোগ হয়েছে দীর্ঘ বছর ধরে। একটু আপনার কাছে জানতে চাই নতুন বাংলাদেশ কেমন লাগছে? ধন্যবাদ আপনাকে এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি তো অনেক টেলিভিশন প্রোগ্রামে আসি, আপনাদের সাথে আসি, অন্য প্রোগ্রামে আসি, আমার সাথে অনেক হোস্ট থাকেন, আপনাদের গেস্ট থাকেন, এবং সেই গেস্টদের সাথে আমি কথা বলি, অনেক আনন্দ পাই। কিন্তু আজকের এই দিনটা আমার জন্য একটা বিশেষ দিন। আমি এমন একজনের সাথে বসে আজকের এই টকশোটা করছি যিনি আমাদেরকে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াকু সৈনিক হিসাবে আমাদেরকে এই বিজয়টা এনে দিয়েছেন। তো আমি প্রথমেই আমার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী তাহমিদকে এবং তার মাধ্যমে তার সাথে যে সমন্বয়করা ছিল এবং অজস্র অগণিত শিক্ষার্থীরা যারা ছিল তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, বিজয়ী শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি কিছুটা এই মুহূর্তে আবেগ আপ্লুত। আমাদের প্রজন্ম যারা করতে পারিনি, যেটা করার জন্য আমরা আমাদের অবস্থানে থেকে 15-16 বছর ধরে লড়াই করেছি, কিন্তু সেই লড়াইয়ের যৌক্তিক পরিণতির দিকে আমরা যেতে পারিনি। কিন্তু আমরা যারা শ্রেণীকক্ষে যাদেরকে পাঠদান করেছি, আমরা অনেক সময় বুঝতেই পারিনি যে সেই ছাত্রটার মধ্যে কি স্বপ্ন, কি দুঃসাহস, কি দেশপ্রেম, এটা আমরা অনেকেই বুঝতেই পারিনি যে সেটা তারা লালন করছে, ধারণ করছে। আমরা যদি এই আন্দোলনটা প্রত্যক্ষ না করতাম তাহলে আমাদের নিজেদেরও অনেক কিছু শেখার বাকি থাকতো। দেখুন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে 90-এর গণ আন্দোলন সেটা আমি একেবারেই কাছ থেকে দেখেছি, অংশগ্রহণ করেছি, সামনের সারিতে না থেকে অংশগ্রহণ করেছি। 2007 সালে আমাদের যখন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের যে আন্দোলন হয়, সেই সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের একজন সদস্য ছিলাম। সেই আন্দোলনটাও আমরা কাছে থেকে দেখেছি এবং এই আন্দোলনে যারা তখন আমাদের ছাত্র শিক্ষক তাদেরকেও আমরা বিভিন্নভাবে তাদের সাথে থেকে কাজ করেছি। কিন্তু 2024 সালে এসে আমরা যে গণ অভ্যুত্থানটা দেখেছি, যে গণ আন্দোলনটা দেখেছি, আমাদের কাছে তখন মনে হয়েছিল যে স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে এটাই বোধহয় বড় আন্দোলন, যেহেতু আমরা 69-এর আন্দোলন দেখিনি। কিন্তু 24 সালে এসে আমাদের কাছে এটি কি নিশ্চিত হলাম যে স্বাধীনতা উত্তর বাংলাদেশের ইতিহাসে এই ধরনের গণ অভ্যুত্থান হয়নি। আমাদের বদরুদ্দিন উমর, উনি একজন রাজনৈতিক বিশ্লেষক, তিনি বাংলাদেশের 5টা গণ অভ্যুত্থানের হিসাবের মধ্যে নিয়েছেন এবং এই 5টা গণ অভ্যুত্থানের মধ্যে সবচেয়ে জনসম্পৃক্ত এবং সবচেয়ে জীবন উৎসর্গকারী গণ অভ্যুত্থান বলেছেন এটা, এবং তিনি এটাকে আরো 5-6 দিন আগে বলেছেন। কিন্তু আজকে দাঁড়িয়ে যদি তিনি এটা বলতেন তাহলে অন্যগুলোর সাথে তিনি এটাকে আর কম্পেয়ারই হয়তো করতেন না, এরকম একটা অবস্থা। আমরা 69 না হলে আমাদের স্বাধীনতা হয়তো পেতাম না, কিন্তু আমরা আরেকটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা বাংলাদেশ নির্মাণের জন্য একটা আগামীর, এই যে একটু আগে তাহমিদ যেটি বললো, আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম যে তারা একটা লালন করে যে তারা কীরকম একটা বাংলাদেশ দেখতে চায়। ইতিমধ্যেই তারা নানাভাবে কথা বলেছে। এই যে আপনি একটু বলেছেন যে এই যে জেনারেশনের কথা আমরা বলেছি, সেই জেনারেশনের আমাদের একটা ধারণা ছিল, ভ্রান্ত ধারণা, যে এই জেনারেশন বোধ হয় ডিজিটাল জগতের বাইরে জগৎ জীবনের আর কোনো কিছুর সাথে সম্পৃক্ত না, কিন্তু ওরা আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে এই আপনি বলেন যে এই ডিজিটাল জগতের বাইরে নিজের দেশকে যে ধারণ করে নিজের দেশটাকে যে একটা ভালো অবস্থায় দেখতে চায়, এটা আমাদের শিক্ষা দিয়েছে এবং ওনারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। এদের পিছনে থেকে আমরা শিক্ষক, তার অভিভাবক,
আরো মানে আরো সর্বস্তরের জনতা। একটা সময় ডক্টর সিদ্দিকুর রহমান খান আমরা দেখেছি যে যখন আসলে তাহমিদদের মতন যারা আন্দোলন করছিলেন তাদের ঢাল হয়ে কিন্তু পরিবারের সবাই, অভিভাবক, শিশু, শিক্ষকরা সবাই দাঁড়িয়েছেন। আইনজীবীদেরকেও আমরা দেখেছি, তারাও আসলে সবাই একটা সময় এসে এই ছাত্রদের পাশে দাঁড়িয়েছে। সেই জায়গাটি থেকে তাহমিদ আবারও একটু আপনার কাছে আসি। আপনারা কি আসলে যখন দেখছিলেন যে একে একে সবাই আপনাদের পক্ষে দাঁড়াচ্ছে, পুরো দেশ এক করতে পেরেছেন আপনারা, এই যে আসলে বিজয় আপনারা আনতে পেরেছেন, সেই বিজয়ের কিন্তু ভারটাও অনেক বেশি, সেই ভারকে আসলে আপনাদের কাঁধে নিয়ে এগিয়ে যেতে হবে। সেই এগিয়ে যাওয়ার জন্য নিশ্চয়ই আপনারা একটি পরিকল্পনা করছেন এবং পুরো বাংলাদেশ এখন আসলে তারুণ্যে বিশ্বাস রাখতে চায়, তারুণ্য সামনে কোন দিকে আমাদেরকে নিয়ে যাবে সেই দিকেই আমরা হাঁটতে চাই। সেই পরিকল্পনার জায়গাগুলো একটু জানতে চাই। আপনারা ইতিমধ্যে জানিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে হবে, তিনি সম্মতিও জানিয়েছেন, সেই বিষয়গুলো নিয়ে যদি একটু বলেন। আচ্ছা, আমরা আসলে স্বাধীনতা অর্জন করেছি এবং আমরা সবাই জানি কথাটা যে স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা কঠিন। তার উপর আমরা আসলে পুরো বাংলাদেশের মানুষকে একটি কমন প্ল্যাটফর্মে এনে দাঁড় করিয়েছি, যেটি আসলে অনেক বড় একটি অ্যাচিভমেন্ট এবং সেই সাথে একটা বিশাল চাপ, যে আমাদের এতগুলো মানুষ, এত লক্ষ কোটি মানুষ, তাদের সবার যেই আশা আকাঙ্ক্ষা আছে সেটাকেও আমাদেরকে সামনে বয়ে বেড়াতে হবে। তো আমরা আসলে বর্তমান সরকার অর্থাৎ স্বৈরাচারী সরকার, আওয়ামী লীগ সরকারকে যদি আমরা দেখি যে আসলে এখানে সমস্যাটা কোথায় ছিল, তারা কোনো বিরোধী দলকে দাঁড়াতে দেয়নি তাদের দমন পীড়নের জন্য। তারা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল। তাদের যে স্বৈরাচারী মনোভাব, সেটার কারণে মিডিয়া, পুলিশ, প্রশাসন থেকে শুরু করে কেউই আসলে স্বাধীনভাবে কাজ করতে পারেনি। সবাইকে তারা অনেক বেশি জিম্মি করে রেখেছিল এবং ফলাফল হিসেবে দেখতে পারি আমরা এই অভ্যুত্থান। এখন আমাদের আসলে আমরা যে জাতীয় সরকারটিকে চাই, সেই জাতীয় সরকার আমরা অলরেডি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা প্রস্তাব করেছি, তিনিও সম্মতি দিয়েছেন, তাকে সেই জন্য ধন্যবাদ। এবং আমরা সেই সাথে এমন মানুষগুলোকে আসলে প্রস্তাব করতে চাই এখানে যারা বাংলাদেশের শিক্ষাঙ্গনে বুদ্ধিজীবী হিসেবে পরিচিত, যারা বিভিন্ন শ্রেণী পেশাগুলোতে শিক্ষার্থীদের জন্য, জনমানুষের জন্য কাজ করেছেন। তো এই জাতীয় সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে তারা বাংলাদেশের এমন একটি রূপরেখা তৈরি করবে, এমনভাবে তৈরি করবে যাতে ভবিষ্যতে কোনো আওয়ামী লীগ এভাবে স্বৈরাচার হতে না পারে, কোনো রাজনৈতিক দল এভাবে স্বৈরাচার হতে না পারে, যেখানে আমি একটা কথা বলার আগে আমাকে 10 বার চিন্তা করতে হবে যে আমাকে কোনো গোয়েন্দা সংস্থা উঠিয়ে নিয়ে যাবে কিনা, কিংবা একজন টিভি রিপোর্টার কোনো কথা বলার আগে তাকে বারবার তার কথা ফিল্টারিং করা লাগবে না, তাকে কোনো একটা গোয়েন্দা সংস্থা থেকে কল দিয়ে বারবার বলবে না যে তুমি এই কথাটা বলতে পারবে না বা ওই বুলেটিনটা তুমি ক্যান্সেল করো। আপনি যেহেতু আসলে গণমাধ্যমের কথা বলছেন, আমরা কিন্তু দেখেছি আসলে এই পুরো আন্দোলন জুড়ে এই কথাটা আসলে আমাকে তুলতেই হচ্ছে। গণমাধ্যম কর্মী হিসেবে আমার নিজের আসলে একটি দায়ভারের জায়গা আছে। অনেকভাবে আসলে গণমাধ্যম কর্মীদেরকে বিভিন্নভাবে আমরা দেখেছি সংঘাত সহিংসতার মুখোমুখি হতে হচ্ছে। আমি যদি আমাদের টেলিভিশনের কথা বলি, আমাদের নারী কর্মীকে বিভিন্নভাবে আসলে তাকে মারা হয়েছে, তার সেলাই দিতে হয়েছে, চোখ একেবারেই তার খুবই চোখ চলে যেত, এরকম একটি অবস্থা হয়েছে। আমাদের গাড়িগুলো ভাঙচুর করা হয়েছে, বিভিন্ন টেলিভিশনের অফিসগুলোকে ভাঙচুর করা হয়েছে। সেই জায়গাগুলো তো নিশ্চয়ই আমরা কোনোভাবেই বিশ্বাস করতে চাই না সাধারণ ছাত্রদের কাজ, এটা হতেই পারে না। সেটি যদি আপনি একটু বলেন কেন আসলে গণমাধ্যমগুলোর সাথে এরকম করা হলো? যেহেতু এটি একটি গণ আন্দোলনে পরিণত হয়েছিল এবং সেই গণ আন্দোলনের নেতৃত্ব আসলে ছাত্রদের হাতেই ছিল, তো সেই জায়গা থেকে আসলে আমরা এই দায়গুলোকে অস্বীকার করি না যে আসলে গণমাধ্যম কর্মীদের উপর হামলা হয়েছে। এবং আমরা আসলে কখনোই গণমাধ্যম কর্মীদের উপর হামলা করার পক্ষে না, কারণ আমরা দেখেছি গণমাধ্যমগুলো আসলে টিভি মিডিয়াতে যা বলে সেটা অনেক বেশি ফিল্টারিং করা এবং গভর্নমেন্টের প্রেসারে বলা। কিন্তু তারা যখন আমাদের সাথে আন্দোলনে থাকে তারা আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করেছে, বিভিন্নভাবে ইনফরমেশন দিয়েছে। ব্যক্তিগতভাবে আমার সাথে অনেকগুলো টিভি চ্যানেল এবং পত্রিকার সাংবাদিকদের যোগাযোগ আছে, তো তারা নিয়মিত আমাদের সাথে বিভিন্ন ইনফরমেশনগুলো শেয়ার করেন যে আমাদের উপর এখানে পুলিশ হামলা হতে পারে বা সরকারের কী ধরনের পরিকল্পনা থাকতে পারে, এই ধরনের ইনফরমেশনগুলো আমাদেরকে জানিয়েছেন। কিন্তু সমস্যাটা এখানে যে আসলে স্বৈরাচার এই টিভি চ্যানেলগুলোকে কখনো স্বাধীনভাবে কাজ করতে দেয়নি, তাদের একটা টুল হিসেবে কাজ করেছে। যখন আমি আসলে স্বৈরাচারকে পাবো না, তখন মানুষের একটি স্বাভাবিকভাবেই আক্ষেপের জায়গা থেকে তারা আসলে সংবাদকর্মীদের উপর চড়াও হয়, যেটাকে আমরা কখনোই সমর্থন করি না, কোনোভাবে এটাকে আমরা জাস্টিফাইও করার চেষ্টা করছি না। আমরা এই ধরনের ঘটনাগুলোকে নিন্দা জানাই এবং এটার অনেক বেশি দায় আসলে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের, যে তারা মানুষের মধ্যে গণমাধ্যমের প্রতি যেগুলো আসলে আমাদের গণতন্ত্রের একটা খুব ভালো টুল হতে পারতো, সেগুলোকে তারা স্বৈরাচারের টুল বানিয়েছে, যার জন্যই মানুষের ক্ষোভগুলো গণমাধ্যম সহ, পুলিশ সহ অন্যান্য প্রশাসনগুলোর উপর পড়ছে। তো আমি আসলে আমার ব্যক্তিগত জায়গা থেকে আমরা বলতে চাই যে আমরা হয়তো মানুষকে আরও ভালোভাবে বলা উচিত ছিল যাতে গণমাধ্যমের প্রতি তারা আরও বেশি সতর্ক থাকে। এবং আমি আপনাকে আশ্বাস দিতে চাই যে আমাদের প্রত্যেক সমন্বয়কারী এই বিষয়ে একমত যে গণমাধ্যমের উপর যাতে কোনো ধরনের হামলা পরবর্তীতে না হয়। এবং সবচেয়ে বড় কথা আসলে আমরা সবাই মিলে একসাথেই রাষ্ট্রটিকে এগিয়ে নিয়ে যেতে চাই। জি,
তো আসলে আমরা যদি দেখি গণমাধ্যমের কর্মীরা আমাদেরকে অনেকভাবে সাহায্য করেছেন এবং তারা টিভি চ্যানেলের পক্ষ থেকেও আমরা দেখেছি অনেকগুলো টিভি চ্যানেল বস্তুনিষ্ঠ সংবাদ আমাদের কাছে পরিবেশন করেছেন, আমাদের সাথে মানে একটি ভবিষ্যতের ভালো একটি বাংলাদেশ গড়ার জন্য কাজ করেছেন। তো সেই জন্যই যেই হামলাগুলো হয়েছে, কারা হামলাগুলো করেছে সেগুলো আমরা প্রশাসনের উপর ছেড়ে দিতে চাই। তারা হচ্ছে সেগুলো বের করুক, তদন্ত করুক। আমরা যেহেতু প্রচার করেছিলাম তাই আমাদের জায়গা থেকে আমরা পরিষ্কার যে আমাদের যে মানুষগুলো আছে তারা তাদের ক্ষোভের মানে বিস্ফোরণ হিসেবেও এই কাজগুলো যে আসলে করবে সেটা আমরা বিশ্বাস করি না। বরং আমরা মনে করি এখানে আসলে কিছু দুষ্কৃতিকারী থাকতে পারে যারা আসলে এই মবগুলোকে ট্রিগার করে। এবং আপনি যখন হচ্ছে রাস্তায় থাকবেন আপনি বুঝতে পারবেন এই মবগুলোকে আসলে ট্রিগার করা কত বেশি সহজ। তো আমরা আসলে এটার একটা সঠিক তদন্ত চাই যে আসলে কারা এই কাজগুলো করেছে এবং কাদের মাধ্যমে এই কাজগুলো হয়েছে। তাহমিদ, আপনারা আসলে একটি দেশকে নতুন একটি দিন এনে দিতে পেরেছেন। তার মানে আমরা এটিও বিশ্বাস করতে চাই যত ধরনের অনিয়ম আছে সেখান থেকে আমরা বেরিয়ে আসবো। ডক্টর সিদ্দিকুর রহমান খান, এই যে আসলে তাহমিদা নতুন দিনের স্বপ্ন আমাদেরকে দেখাচ্ছে, নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, যেখানে আমরা একসাথে এগিয়ে যাওয়ার কথা বলছি, সেখানে আসলে আমরা নিশ্চয়ই কোনো ভেদাভেদ চাইনি, সেটি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাঙালি হয়ে বাংলাদেশে বাঁচতে চাই। কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি, সেগুলো থেকে নিঃসন্দেহে আমাদের বেরিয়ে আসতে হবে, যেটি আসলে তাহমিদ কিংবা তাহমিদের সাথে যারা সমন্বয়ক আছেন তারা বারবার বলবার চেষ্টা করছেন। কেন আমরা এর পরেও আসলে এই ধরনের ঘটনা দেখছি, কিভাবে আসলে আমরা এগুলোকে আমরা পার করে আসবো? আমি আপনার উত্তরটি নিব, তবে আমাকে একটি বিরতি নিয়ে ফিরতে হবে। দর্শকদের সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। সন্ধ্যা দেখছেন। কখন দায়িত্ব নেবে অন্তর্বর্তীকালীন সরকার, কিংবা যে তরুণদের হাত ধরে আসলে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সেই জায়গাটি থেকে আমরা আরো কতখানি সামনে এগিয়ে যেতে চাই? ডক্টর সিদ্দিকুর রহমান খান, আপনার কাছে আসতে চাই। আপনি নিশ্চয়ই জানেন যে তরুণরা আসলে এক ধরনের দিক নির্দেশনা দিচ্ছে, এক ধরনের প্রস্তাবনা দিয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে সম্মতিও দিয়েছেন। এরপর আসলে কি হচ্ছে? দেখুন, আপনি এর আগে আমাকে অনেকগুলো প্রশ্ন করেছিলেন, সেগুলো আমিও ভুলে গেছি, আপনিও হয়তো মনে নেই। এখন আমরা যেটা বলবো যে দেখেন, প্রথম কথা হলো বাংলাদেশের মানুষ একটা বিজয়ের মানুষের, আমরা এরশাদের পতনের পরেও মানুষের চোখে মুখে আনন্দ দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থেকে। আমরা বিভিন্ন সময় 2007 সালেও আমরা সেটা দেখেছি, কিন্তু এত মানুষের চোখে মুখে এত আনন্দের আভা আমি আমার এই জীবনে আমি আর কখন দেখিনি। সেই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, আমি ক্যাম্পাসের বাইরে যাইনি, ক্যাম্পাসের ভিতরে যে হাজার হাজার মানুষ, যে একটা ওই যেটা বলছে যে আমরা একটা সেকেন্ড মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা দীর্ঘদিনের আমাদের উপর জগদ্দল পাথরের মতো বসে থাকা একটা স্বৈরাচারী সরকার, কর্তৃত্ববাদী সরকারকে অবসান হলো, এবং সেই অবসানটা এমন লজ্জাজনক অবসান হলো। এবং আওয়ামী লীগের মতো দলের, যে দল সকলের কথা উপেক্ষা করে 2024 সালে জানুয়ারি মাসে একটা নির্বাচন করে তারা একটা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এক ধরনের নিজেদেরকে অজেয় শক্তি হিসাবে, আনচ্যালেঞ্জড এবং অজেয় শক্তি হিসাবে তিনি করলেন। আমাদের কাছে আরও যেটা দুঃখজনক যে বাংলাদেশের ইতিহাসে সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা তিনি তার দলের নেতাকর্মীদেরকে, তার দলের মন্ত্রী এমপিদেরকে, সর্বোপরি এরকম 75 বছরের একটা দলকে ধ্বংসের মুখে ফেলে দিয়ে নিজের জীবনকে রক্ষা করার জন্য কাপুরুষের মতো তিনি পালিয়ে গেছেন। এবং আজকে তার নেতাকর্মীরা সেই যে মানে ক্ষোভ, হতাশা, সেটা নানাভাবে ব্যক্ত করছে। এখন ধরেন যে এরপরে আমাদের যে বাংলাদেশের আমরা দেখতে পাচ্ছি যে কতগুলো পদ্ধতিগতভাবে আমরা আমাদের আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য যাবে। প্রথমে একটা সরকারের প্রশ্ন, এবং এই সরকারের প্রশ্নের জন্য কতগুলো কাজ ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি। যে একটা, আপনি একটু আগে বলেছেন যে সবের মধ্যে একটা ঐক্য তৈরি করার একটা প্রচেষ্টাও কিন্তু শুরু হয়েছে। সাম্প্রদায়িকতা আমরা দেখতে চাই না, আমাদের বাংলাদেশে আমরা বাঙালি হতে চাই। রাজনৈতিক অনৈক্য, হানাহানি, ইতিহাসের কি নির্মম একটা ঘটনা। 7 দিন আগে জামাত নিষিদ্ধ হয়েছে, সেই জামাতের আমিরকে কালকে ক্যান্টনমেন্টে, কারণ এটা হলো ডক্ট্রিন অফ নেসেসিটি হয়ে গেছে, আপনি মামুনুল হককে ডাকতে হয়েছে কালকে সেখানে। আজকে যে নুরুল হক নুরুকে আপনি প্রায় পঙ্গু করে দিয়েছিলেন, তাকে মুক্তি দিতে হয়েছে। আজকে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হয়েছে। এটা হলো এখন ডক্ট্রিন অফ নেসেসিটি হয়ে গেছে। একটা জাতীয় ঐক্য আমার তৈরি করতে হবে। এবং দুর্ভাগ্যজনক হলো সবারই ওইখানে উপস্থিতি আছে। 75 বছরের দল, যে দল বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে, তাদের কোনো প্রতিনিধি সেখানে নাই। আজকে সারাদিন অসংখ্য ঘটনা ঘটেছে, যেটি ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের জন্য এক একটা ইতিবাচক পদক্ষেপ। এবং সর্বশেষ তাদের একটা দাবি ছিল যে 3টার মধ্যে মানে পার্লামেন্ট ডিসলভ করতে হবে, এবং সেই পার্লামেন্টও ডিসলভ হয়ে গেছে। এখন হলো আমাদের একটা অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার আগামী দিনে একটা জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য একটা ইলেকশনের ব্যবস্থা করবে এবং জনপ্রতিনিধিদের আছে ক্ষমতা। তো আমার কাছে যেটি মনে হয়, এবং এটি খুবই ইম্পর্টেন্ট,
তরুণ প্রজন্মের চোখে মুখে আমরা যেটা দেখেছি সেটা হলো বাংলাদেশের যে ট্রেডিশনাল রাজনীতি, সেই ট্রেডিশনাল রাজনীতি থেকে এখন রাজনীতিবিদদেরকে বের হতে হবে। এই প্রজন্মের যে প্রত্যাশা আকাঙ্ক্ষা, তারা যেরকম বাংলাদেশকে দেখতে চায়, সেই বাংলাদেশ দেখার জন্য আমরা জানি না এখনো নিশ্চিত করে কতজন মানুষের আত্মহুতি নিশ্চিত হয়েছে আমরা জানি না, কিন্তু সেই সংখ্যাটা যে নেহায়েত কম না সেটা তো আমরা নিশ্চিত যে একটা অনেক বড়, এবং সেটা এখনো চলমান আছে। তো সেই রকম একটা অবস্থার মধ্য দিয়ে যারা বাংলাদেশে রাজনীতি আসবে, আগামীতে যারা রাজনীতিতে ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্ন দেখবে, তাদেরও কিন্তু রাজনীতিটাকে নিজেদের অভ্যন্তরীণ ক্ষেত্রে কিছু পরিবর্তন করতে হবে। এটা উপলব্ধি করতে হবে। যদি উপলব্ধি না করতে হয়, ব্যর্থ হয়, তাহলে কিন্তু পরিণতির দৃষ্টান্ত আমাদের সামনে আছে। আমি শেষ করছি কথাটা, আপনি যেটা বলছিলেন যে গত 2-3 দিনে যেগুলো হচ্ছে অনাকাঙ্ক্ষী, এই কালকে এবং আজকের মধ্যে, এটা ইতিমধ্যেই আমি এদেরকে ধন্যবাদ জানাই। এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সেটা আপনি বিএনপি বলেন, অন্যান্য যে রাজনৈতিক দল, জাতীয় পার্টি, প্রত্যেকেই কিন্তু একটা অনুরোধ করছে যে এইরকম বিপ্লবের পর কিছু এনার্কি হয় পৃথিবীর ইতিহাসে, আমি ইতিহাসের ছাত্র হিসাবে দেখেছি, সেটাকে রোধ করার জন্য ওরা যে রাস্তায় নেমে আসছে, ট্রাফিক কন্ট্রোল করছে। তো এই জাতি যদি, এই নেশন যদি আমাদের সাথে থাকে, আমরা যে স্বপ্ন দেখছি সেই স্বপ্ন, আমি আশাবাদী হই যে এই প্রত্যাশা পূরণ করে আমরা বাংলাদেশ একটা সামনের দিকে যাবে। তাহমিদ, আপনার কাছে আসি। আমরা নিঃসন্দেহে মুগ্ধকে কিংবা আবু সাইদকে ভুলে যাবনি, সেই শক্তি আসলে আমাদের নেই। সেই সাথে নিশ্চয়ই যারা আরো অগণিত যারা আসলে প্রাণ দিয়েছেন, যাদেরকে আমরা শহীদের মর্যাদা দিতে চাই, তাদের হয়তো নাম না জানা অনেকেই আছেন, তাদের অবদান আমাদের মনে রাখতে হবে। সেই সাথে আপনারা যারা অক্লান্ত পরিশ্রম করে গেছেন, কাউকে ভয় না পেয়ে কাজ করেছেন, আমি আপনার হাতেও আসলে ব্যান্ডেজ করা দেখতে পাচ্ছি, নিশ্চয়ই আপনিও কোনো না কোনোভাবে আহত হয়েছেন। সেই গল্পটাও একটু শুনতে চাই, যাতে করে আসলে আমাদের পরবর্তী যারা আছে, যারা আমাদের সাথে, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন, তারা হয়তো খানিকটা উৎসাহিত হবেন, সামনের দিনগুলো যেন আরো সুন্দর হয়। এই আন্দোলনে আসলে শহীদরা আমাদের জন্য সবচাইতে বড় অনুপ্রেরণার জায়গা। তাদের আত্মত্যাগ ছাড়া আসলে আন্দোলন কখনোই এই পর্যায়ে আসতে পারতো না। আমরা আসলে যারা সামনে ছিলাম, কিংবা হচ্ছে খুবই ক্ষুদ্র, আমি বলবো, আমার আসলে আহত হওয়াটাকে আমি আসলে খুব বেশি গ্লোরিফাই করবো না, এটা আসলে কিছুই না। কারণ এখানে এত এত মানুষ আত্মহুতি দিয়েছে, শহীদ হয়েছেন, এত মানুষ আহত হয়েছেন, রিমান্ডে নির্যাতন ভোগ করেছেন, সেখানে আসলে আমি এখানে সুস্থ দাঁড়িয়ে আছি, এটা আসলে কোনো মানে কিছুই না, মেনশন করার মতোই না। তো সেই জন্য আসলে আমার হাতের যে, আমি আজকে গতকালকে আহত হয়েছিলাম, গতকালকে যখন 11:30টার সময় আমরা ধানমন্ডি থেকে সায়েন্স ল্যাব থেকে একটি মিছিল বের করার চেষ্টা করি, তখন পুলিশ আমাদের উপর অতর্কিতভাবে হামলা করেছে, আমাদের উপর গুলি চালিয়েছে, এবং আমরা যখন একটি বিল্ডিংয়ে আশ্রয় নেই, সেখানে লাঠিচার্জ করেছে, এবং সেখান থেকে বের হওয়ার সময় আমি হাতে ব্যথা পাই। তো আমাদের আসলে, যদি আমি সেই ঘটনাটা আরেকবার একটু বলি, যে সেখানে আসলে যখন আমরা বের হচ্ছিলাম, তখন আসলে আমাদের ওখানে আমরা প্রায় 70-80 জন ছিলাম, যাদের অধিকাংশই ছিল মেয়ে। তো সেই মেয়ে শিক্ষার্থী, নারী শিক্ষার্থীদের উপরও পুলিশ কিন্তু লাঠিচার্জ করেছে। বর্তমানে আমরা যে আসলে পুলিশের উপর ক্ষোভগুলো দেখি, সেই ক্ষোভগুলোর কিন্তু একটা বড় কারণ হচ্ছে এগুলো, যে আসলে পুলিশ তার দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ, যদিও আমরা এটাকে জাস্টিফাই করি না, আমরা বলেছি যারা এই কাজগুলো করেছে তাদের আমরা বিচারিক প্রক্রিয়ায় তাদের বিচার করব। আমরা আসলে কোনো এনার্কি চাই না, কোনো কেওয়াস চাই না, যার মাধ্যমে আমাদের দেশের সাধারণ মানুষের যে জানমালের নিরাপত্তা সেটা বিঘ্নিত হবে। তো তারা সেখানে অমানবিকভাবে লাঠিচার্জ করেছে, যে জিনিসটা আসলে কখনোই আমরা তাদের কাছ থেকে প্রত্যাশা করি না। কারণ আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি, যে বাংলাদেশটা শুধু আমাদের জন্য না, সেটা পুলিশের জন্য, যে তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে, তারা এই দেশের জন্য কাজ করতে পারবে। তো আমরা যেটা চাই, যে আমাদের যে শহীদ হয়েছেন যারা, তাদেরকে আমরা জাতীয় বীরের মর্যাদা দিতে চাই। কারণ এটা আমাদের জন্য দ্বিতীয় মুক্তিযুদ্ধ, যে মুক্তিযুদ্ধটা আমরা সচক্ষে দেখেছি, নিজেরা অংশগ্রহণ করেছি, এবং এই বীরদের অবদান কখনোই কম না। পাকিস্তানিরা হয়তো 24 বছর ছিল, এই স্বৈরাচার 16 বছর ছিল। এরা কোনো অংশেই পাকিস্তানের হানাদার বাহিনী কিংবা পাকিস্তানের শাসকদের থেকে কম না, এবং এই জিনিসটা আমাদের চেতনার মধ্যে লালন করতে হবে, যে আসলে এই 24-এর আত্মহুতি, এই 24-এর যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানকে আমরা ভুলবো না, এটাকে আমরা লালন করব। এবং আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে আসলে কোনো শেখ হাসিনা তৈরি হবে না, সেই বাংলাদেশ যাতে ভবিষ্যতে আমরা তৈরি করতে পারি, এটাই আমাদের লক্ষ্য। কোনো স্বৈরাচার থাকবে না বাংলাদেশে, বাংলাদেশে কোনো স্বৈরাচার থাকবে না। যেই ক্ষমতায় আসুক, মানুষের ভোটের ভিত্তিতে আসবে,
এবং মানুষ যদি চায় সে থাকবে, না হলে সে থাকবে না। তাহমিদ, আপনি রিমান্ডের কথা বলছিলেন, পুরো জাতি আসলে একটা সময় আপনাদেরকে নিয়ে খুবই চিন্তিত ছিল। রিমান্ডে আসলে কি হয়েছিল? নিশ্চয়ই আপনার সাথে যারা সহযাত্রী ছিলেন এই সময়টাতে তাদের সেই অভিজ্ঞতা শোনার আপনার সুযোগ হয়েছে। ব্যক্তিগতভাবে আমি আসলে জেলে যেতে হয়নি, রিমান্ডেও যেতে হয়নি। তো আমার আশেপাশে যারা ছিলেন, আমাদের সাথে যারা মাঠের কর্মী ছিলেন, তাদের অনেককেই আসলে কারাভোগ করতে হয়েছিল, রিমান্ডে অকথ্য নির্যাতন সহ্য করতে হয়েছিল। আপনারা জানেন যে আসলে কারাগারে এই ধরনের শারীরিক নির্যাতন বৈধ না। ইভেন আপনাকে রিমান্ডে নেওয়ার আগেও পুলিশ অনেক ধরনের নির্যাতন করে, জেলে রেখে, থানায় রেখে। তো সেখানেও হচ্ছে আমাদের যারা সহকর্মীরা ছিল, যারা আমাদের আন্দোলন কর্মীরা ছিল, তাদেরকে পুলিশ বেধড়ক পিটিয়েছে, বিভিন্ন কায়দায় নির্যাতনগুলো করেছে। আপনারা সেগুলো খুব ভালো করে জানেন যে পুলিশ হচ্ছে বিভিন্ন 3rd ডিগ্রি পানিশমেন্ট সহ শুরু করে বিভিন্ন ধরনের পানিশমেন্টগুলো ইউজ করে। তো তারা আসলে সাধারণ যে শিক্ষার্থীরা আছে, যারা হচ্ছে 18-র নিচে, যারা বলা যায় এখনো শিশু কিশোর, সেই ধরনের ছাত্রদেরকে আসলে বাদ দেয়নি। আপনারা দেখেছেন যে ঢাকা কলেজের একজন ছাত্রকে রিমান্ডে দেওয়া হয়েছিল, রিমান্ড মঞ্জুর করা হয়েছিল, হ্যান্ডকাপ দড়ি লাগিয়েছিল। মনে হচ্ছিল যেন সে কোনো বিশাল বড় এক খুনি, তার হচ্ছে সিরিয়াল কিলার। কিন্তু একজন সাধারণ শিক্ষার্থীর সাথে এই ধরনের অন্যায্য আচরণ করা হয়েছে। তো আসলে এবার যা হয়েছে আমাদের সাথে, সাধারণ শিক্ষার্থীদের সাথে, সেটিকে আসলে কখনো ভাষায় প্রকাশ করা যায় না। এটা হচ্ছে আসলে প্রহসনের চূড়ান্ত দৃষ্টান্ত দেখিয়েছে এই সরকার। এরপরও আপনারা ঘুরে যাচ্ছেন তাহমিদ, আপনারা দমে যাননি। ঠিক এই জায়গাটিতে ডক্টর সিদ্দিকুর রহমান খান আপনার কাছে আসতে চাই। তাহমিদ যেটি বলছিলেন যে শিশু মৃত্যুর ঘটনা আমরা দেখেছি, শিশুদেরকে নির্যাতনের কথা আমরা দেখেছি। আমরা এরপরে এটিও বলতে শুনেছি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, আমি সাবেকই বলবো যেহেতু মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়েছে, তিনি বলেছেন যে কোনো শিশু মারা যায়নি বাংলাদেশে। সেটি আসলে বাংলাদেশকে হয়তো 18 কোটি মানুষকে একবার হলেও ভাবতে শিখিয়েছিল যে সত্যি কি তাই কিনা। এরপরে কিন্তু তাহমিদদের মতন যারা ছিলেন, যারা ছাত্র, যারা সাধারণ জনতা, তারা কেউই দমে যাননি। তার মানে আমরা আসলে যথেষ্ট সাহসী বাঙালি হিসেবে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সেই জায়গাটি থেকে আবারও একটু আসতে চাই, এই যে আসলে আমরা সংঘাত সহিংসতাকে এক করার চেষ্টা করছি, সেই জায়গাটিতে আমরা এক থাকতে পারবো কি না? কারণ বিজয়ের ভার অনেক বেশি, শুরুতেই বলছিলাম ঐক্যবদ্ধ থাকাটা এখন আমাদের জন্য কতখানি জরুরি। স্যার, এই প্রশ্নের উত্তর আমি চাই। একটি বিরতি নিয়ে ফিরতে হবে, দেশ সন্ধ্যা বিরতি নিয়ে, সাথে থাকুন। দেশ সন্ধ্যা দেখছেন, ডক্টর সিদ্দিকুর রহমান খান। প্রশ্ন রেখে বিরতিতে গিয়েছিলাম, এই সময়টাতে ঐক্যবদ্ধ থাকা আমাদের জন্য কতখানি জরুরি? অবশ্যই আমি ঐক্যবদ্ধ থাকা তো অনেক জরুরি। এর সাথে আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন যে এই সংঘাত, এই আমাদের ধ্বংস, এইগুলো থেকে আমরা কিভাবে কতটুকু ফিরতে পারবো। আমি বলতে চাই, আপনি দেখেন বাংলাদেশ একটা যুদ্ধবিধ্বস্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটা দেশ ছিল। আমাদের বলতে গেলে কিছু ছিল না, বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। আমাদের এরশাদ বিরোধী আন্দোলনে আমাদের যথেষ্ট রাষ্ট্রীয় সম্পদ প্রাণহানি হয়েছিল, বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। 96 সালে তত্ত্বাবধায়ক সরকারের জন্য পরিচালিত আন্দোলন, সেখানেও কিন্তু আজকের মতো না হলেও সেই সময়ও কিন্তু রাষ্ট্রীয় সম্পদের বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে, বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। 2004 সাল থেকে 6 সাল পর্যন্ত সেই সময়ও কিন্তু বাংলাদেশে একটা উত্তাল রাজনৈতিক পরিস্থিতি। আজকে যারা এই গণ আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়েছেন, তারা তখন এই গণ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন এবং বিএনপি সরকারের বিরুদ্ধে, তখনও কিন্তু বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। সর্বশেষ আমরা 13-14 সালের ইলেকশনকে সামনে রেখে 14 সালে, সেই সময়ও কিন্তু বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। এবং বাংলাদেশ কিভাবে প্রতিকূলতাকে জয় করে ঘুরে দাঁড়াতে হয় সেটা বাংলাদেশের জনগণ জানে। আমাদের এই যে রাষ্ট্রীয় সম্পদ, আমি কোনোদিনই বলি নাই যে এটা সরকারি সম্পদ, এটা রাষ্ট্রের সম্পদ, কোনো সরকারের সম্পদ না। এটা আমার, আপনার, তাহমিদের প্রত্যেকের সম্পদ। এই সম্পদের নষ্ট হোক, ক্ষতি হোক, এটা আমরা কোনোভাবেই চাই না, কোনোভাবে। এগুলো আমাদের মূল্যবান সম্পদ। কিন্তু আমি এটাও বিশ্বাস করি যেটুকু আমাদের হয়ে গেছে, এর থেকে আর একটা সম্পদেরও নষ্ট না হোক, সেটাই চাই আমরা। কিন্তু যেটি হয়ে গেছে সেটার জন্য আমাদের একেবারে ভেঙে পড়ার মতো অবস্থার মধ্যে নেই। এটা আমি, আপনি সবাই যদি এই যে যেটা বলছেন যে ঐক্যবদ্ধভাবে যদি আমরা এটাকে পুনর্গঠনের জন্য আন্তরিকভাবে কাজ করি। আপনি দেখেন এই দেশে গত 15 বছরে আমাদের রাষ্ট্রীয় সম্পদের কিভাবে তছরূপ হয়ে গেছে। 10.5 লক্ষ কোটি টাকা আপনি বিদেশে পাচার হয়ে গেছে কিছু বলা। আমাদের এই বেনজির গংদের, এই যে লুটেরাদের যে অবস্থা আমাদের হয়েছে, তারপরেও কিন্তু বাংলাদেশ দাঁড়িয়েছিল। এবং আমি বিশ্বাস করতে চাই এদের মতো প্রজন্ম যদি পিছন থেকে যদি আমাদের রাজনীতিবিদদেরকে মানে ডগওয়াচ বলে যেটা যদি কাজ করে, এরা যদি আমাদের পিছনে থাকে এবং যদি এরা স্মরণ করিয়ে দেয় যে তোমরা যদি ভুল করো 2024-এর পরিণতি তোমাদের জন্য অপেক্ষা করছে, তাহলে অনেকেই কিন্তু অনেক কিছু করতে 10 বার ভাববে। এবং আমি সেটা
প্রত্যাশা করতে চাই এই প্রজন্মের কাছ আমি থেকে। ঠিক এই জায়গাটি একটু আপনার কাছে জানতে চাই স্যার, খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। আপনাদের উপরেই কিন্তু আসলে পুরো বাংলাদেশ সাহস রেখে রাস্তায় নেমেছিল, রাজপথে আন্দোলন করেছে। সেই আপনারা যদি আসলে স্যার যেটি বলেছেন পেছন থেকে আসলে রাজনীতিবিদদের সমস্ত ভুল ভ্রান্তি ধরিয়ে দেওয়ার দায়িত্বটি নেন, সেই সম্ভাবনা আসলে কতখানি? ধন্যবাদ আপনাকে আবার। বর্তমানে আসলে বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে, বাংলাদেশের যেই আসলে ক্ষমতায় আসুক না কেন, সেটা আসলে অভ্যন্তরীণ গভর্নমেন্ট মানে ইন্টারিম গভর্নমেন্ট হোক অথবা হচ্ছে অন্য কোনো গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারি আসুক, তাদেরকে আসলে বারবার এটি স্মরণ রাখতে হবে 2024 সালের কথা। এবং তারা এখন জানে যে এই জেনারেশনকে আপনি কোনো মিথ্যা কথা বলে বুঝাতে পারবেন না। আপনি তাদেরকে জোর করে ডিবি অফিসে এনে সাইন করানোর পরে তারা বিশ্বাস করবে আপনার কথা, সেই দিনগুলো শেষ। আপনার 90-এর পলিটিক্স যেটা ছিল সেটা সেখানেই শেষ। এখন এটা 2024 সাল, এবং আপনি যদি ভুল করেন তাহলে আপনাকে সেই ভুল স্বীকার করতে হবে এবং সেটা স্বীকার করে সেটার মাসুল দিতে হবে। যদি আপনি সেটা না করেন তাহলে আপনাকে বারবার 2024 সালের কথা 2024 সাল দেখতে হবে। পরিণতি 2024 সালের মতো হবে। তাহলে এরপরে নিশ্চয়ই আপনাদের সামনে অনেকগুলো স্বপ্নর পথ খুলে গেছে। সেই স্বপ্নগুলো নিয়ে একটু জানতে চাই, আপনারা আসলে কি ভাবছেন? আপনারা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন, এই শব্দটাকে আমি কোট করতে চাই, বৈষম্য বিরোধী, অর্থাৎ কোনো বৈষম্য থাকবে না বাংলাদেশে। আমরা আলাদা করে কিছু বলতে চাই না, আমরা শুধু বলতে চাই আমরা বাংলাদেশী এবং আমরা বাঙালি। সেই জায়গাটিতে কি আমরা পৌঁছাতে পারবো? আসলে আমাদের আন্দোলনের শুরু থেকে আপনারা দেখতে পারবেন যে আমাদের প্ল্যাটফর্মটা আমরা এমনভাবে তৈরি করেছি যেখানে আসলে যে কোনো মানুষ নির্দ্বিধায় অংশ নিতে পারবে। এবং আন্দোলন যত বেশি বেগবান হয়েছে এই জিনিসটা আরও বেশি পরিষ্কার হয়েছে। আসলে প্রত্যেক ধর্ম, মত, শ্রেণী, পেশা প্রত্যেকটা মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। এবং এই আন্দোলনের বৈষম্য বিরোধী আপনি যে দেখেন যে আসলে বৈষম্যটা শুধু কোটার ক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে না, বাংলাদেশের প্রত্যেকটা পর্যায়ে আছে। আপনার মত প্রকাশের স্বাধীনতা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কে কথা বলতে পারবে, কে কথা বলতে পারবে না, এই জিনিসগুলো কিন্তু সার্টিফাইড থাকে। তো সেই জিনিসগুলো ভবিষ্যতে থাকবে না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, সে যে কোনো ধর্মেরই হোক, সে স্বাধীনভাবে নিজের মুক্ত বুদ্ধি চর্চা করতে পারবে, সে নিজের মত প্রকাশ করতে পারবে, নিজের ধর্ম পালন করতে পারবে, সে গণতন্ত্র চর্চা করতে পারবে, সে রাজনৈতিক দল তৈরি করতে চাইলে সে সেটা করতে পারবে। তাকে এর জন্য কোনো গোয়েন্দা সংস্থা তুলে নিয়ে যাবে না, তাকে রাতভর নির্যাতন করা হবে না, কিংবা জোর করে বিবৃতি আদায় করা হবে না। আমরা এই বাংলাদেশের স্বপ্ন দেখি। এবং আপনারা দেখতে পারবেন যে বাংলাদেশের এই বিপ্লবের পরে যখন হচ্ছে বিভিন্ন প্রশাসনিক বাহিনীগুলো তারা হচ্ছে কর্মবিরতিতে যায় বা হচ্ছে তাদের কাজ করে না, তখন কিন্তু সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছে। কারণ হচ্ছে এই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ওই দায়িত্ববোধটা আছে যে আমি যে বিপ্লবের নেতৃত্ব দিচ্ছি সেই বিপ্লবের আফটার ইফেক্ট যাতে হচ্ছে মানুষের বিপক্ষে না যায়, জানমালের ক্ষতি না হয়, খুবই জরুরি, সেটার জন্য তারা রাস্তায় নেমে গেছে। গতকালকে যখন আমাদের কাছে খবর আসছিল যে বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলা হচ্ছে, বিভিন্ন মানুষের উপরে হামলা হচ্ছে, তখন যদিও এটার অনেকগুলো খবরই ছিল আসলে ফেক, গুজব, আগের খবরগুলোকে হচ্ছে ছড়ানো হচ্ছিল, তখন আমাদের টিমগুলো আমরা হচ্ছে কালকে সারা রাত বিভিন্ন পর্যায়ের জেলা সমন্বয়কদের সাথে, বিভিন্ন মানুষদের সাথে যারা যেখানে ছিল তাদের সাথে আমরা যোগাযোগ করি, বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাই, ধর্মীয় মানুষগুলোকে আহ্বান জানাই যাতে তারা মসজিদের মাইকে ঘোষণা করে সংখ্যালঘুদেরকে রক্ষা করে, মন্দিরগুলোকে রক্ষা করে। এবং আপনারা দেখতে পারবেন যে এই প্রজন্ম আপনাকে হতাশ করে নাই, তারা বিপ্লবের পরেই বিজয় মিছিল করে ঘরে বসে থাকে নাই, তারা সারা রাত মন্দিরগুলো পাহারা দিয়েছে, সংখ্যালঘুদেরকে রক্ষা করেছে। এবং আপনি যদি এখনো রাস্তায় যান আপনি দেখবেন এরা আপনাকে এখনো হতাশ করে নাই, এরা এখনো রাস্তা পরিষ্কার করছে, ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর দায়িত্ব পালন করছে। যখন কেউ আক্রান্ত হচ্ছে শোনার পরেই তারা সাথে সাথে সেখানে যাচ্ছে, তাদেরকে উদ্ধার করছে। তো আমি আসলে এই আন্দোলনের আফটার ইফেক্ট, বিপ্লবের আফটার ইফেক্ট, স্যার মাত্র যেটা বললেন যেটা আসলে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সময়ে এই ক্ষতিগুলো হয়েছে। তো আমি স্যারকে আশ্বস্ত করতে চাই যে এই আন্দোলনের আফটার ইফেক্ট অন্য যে কোনো আন্দোলনের থেকে অনেক বেশি কম হবে, ক্ষয়ক্ষতি অনেক বেশি কম হবে এবং সেটা অনেক বেশি পজিটিভ হবে। এবং আমরা দেখতে পেয়েছি যে আসলে সাম্প্রদায়িকভাবে যখন আমাদেরকে ভাগ করার চেষ্টা করা হচ্ছে, যেটা হচ্ছে আন্দোলনের আরো অনেক আন্দোলনের মাঝামাঝি পর্যায়ে যখন আমরা দেখতে পাচ্ছি আন্দোলন একটা পরিণতির দিকে যাবে, তখনই সরকারের বিভিন্ন সেলগুলো থেকে প্রোপাগান্ডা ছড়ানো শুরু হয়েছে যে সাম্প্রদায়িক হামলা হবে বা হচ্ছে সাম্প্রদায়িক হামলা হচ্ছে, যদিও সেগুলো সম্পূর্ণ মিথ্যা ছিল। এবং যখনই তারা হচ্ছে পতন হয়েছে তাদের, তখনই তারা সেই প্রচেষ্টা শুরু করে যে কিভাবে এটি তারা জাতির কাছে প্রমাণ করবে যে আসলে আওয়ামী লীগই ভালো ছিল। এটি প্রমাণ করার জন্য তারা উঠে পড়ে লাগে, তারা বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলাগুলো চালায়, তারা হচ্ছে চোরাগুপ্তা হামলা চালানো শুরু করে। কিন্তু আমরা হচ্ছে সেখানে দমে যাই নাই, আমরা তাদের প্রোপাগান্ডাগুলোকেও যেমন রিবিউট করেছি, তেমনি একই সাথে আমরা ওই সাম্প্রদায়িক
সাম্প্রদায়িক হামলাগুলো থেকে মানুষকে কিভাবে রক্ষা করা যায় সেটা আমরা করেছি। তো আপনারা যারা হতাশ হচ্ছেন যে এটা আসলে কেমন স্বাধীনতা, তাদেরকে বলবো আপনারা হতাশ হয়েন না। হতাশ হওয়ার সময় এখন না, এখন হচ্ছে স্বপ্ন দেখার সময়, ভবিষ্যৎ গড়ার সময়। এবং সব ধরনের গুজবের বাইরে আসলে আমরা এক হয়ে থাকতে চাই, সেটি হয়তো এই মুহূর্তে আমাদের জন্য খুবই জরুরি, যাতে করে আসলে আমরা হঠাৎ করে কোনো কিছুতে বিশ্বাস না করি, কোনো গুজবে কান না দিই। ডক্টর সিদ্দিকুর রহমান খান, এই যে আপনি আপনার নিজের ছাত্রের পাশে আজকে বসে আছেন, নিঃসন্দেহে আপনার জন্য একটি অন্যরকম গর্বের দিন আজকে। একটু জানতে চাই, আপনারা যারা আসলে অগ্রজ আছেন, আপনারা অনুজরা যারা আসলে যে চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাচ্ছেন, দেশকে যেখানে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনারা এদের সাথে থাকবেন তো শেষ পর্যন্ত? দেখুন, আমি শুরুর দিকেই বলেছিলাম যে আমি অনেক টকশো করি, অনেক গেস্ট পাই, আমাদের অনেকের সাথে আছে, কিন্তু আজকের এটা আমার একটা অন্যরকম অভিজ্ঞতা হয়ে থাকবে। এবং আজকে এতক্ষণ পর্যন্ত তাহমিদ আমাদেরকে যা বলল, আপনার কি মনে হয়েছে যে ও 23-24 বছরের একটা যুবক কথা বলছে? আমার কাছে মনে হয়নি। অত্যন্ত পরিণত চিন্তার মানুষ হচ্ছে তারা। এবং আমি একটু আগে যেটা বলেছিলাম, এটা যেমন রাজনীতিবিদদের কাছেও এটা খুবই গুরুত্বপূর্ণ যে যে স্বপ্ন নিয়ে তারা 24 তৈরি করেছে, সেই স্বপ্ন থেকে বিচ্যুত হলে ওরা যেমন তাদেরকে ছেড়ে কথা বলবে না। একজন শিক্ষক হিসাবেও আমি এটা মনে করি। দেখেন, আমি একেবারে টকশোতে এসে আমি অকপটে বলেছি যে আমি শিক্ষক হিসাবে আমি লজ্জিত বোধ করেছি যখন 15 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাটি ঘটলো, যেটি তো ঢাকা বিশ্ববিদ্যালয় যে জাতির একটা আলোকবর্তিকা। দেখেন, শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, শেষও ঢাকা বিশ্ববিদ্যালয়। তো আপনি যখন এটা হলো, তখন তো আমার যে দায়িত্ব ছিল যে আমি আমার এই ছাত্রটার কাছে আমি পাশে দাঁড়াবো, সেটি আমরা কিন্তু যথাযথভাবে করতে পারিনি। এবং এই আন্দোলন আমরা যারা শিক্ষক আছি তাদের জন্য কিন্তু একটা বড় লেসন। এইবার ছাত্ররা আমাদেরকে আরও অনেকভাবে দেখেছেন যে আমরা যে রঙের বিভাজনে বিভাজিত হয়ে আমরা যে প্রয়োজনের সময় তাদের পাশে যথাযথভাবে সবাই থাকতে পারিনি, এটা কিন্তু ওদের কাছে প্রমাণিত হয়েছে। আমরা অনেক শিক্ষক আছি যে শ্রেণীকক্ষে যখন ওরা বিজয়ী বেশে ক্লাসে যাবে, তার সামনে যে আমি কিভাবে কথা বলবো, সেটা কিন্তু তার যদি বিবেক থাকে, অনেকেই কিন্তু বিবেকের দংশনে সে দংশিত হবে। যদি বিবেক না থাকলে তো সবটাই সমান। তো আমরা যেটা বলছি যে এদের, আমি প্রথমেই বলেছি, নেতৃত্ব ওদের ছিল, পাশে এসে অভিভাবক, রাজনীতির সাথে যারা মানুষ আছেন, আমরা শিক্ষকরা গিয়ে তাদের সাথে যুক্ত হয়েছি, তাদের মিছিলটা বাড়িয়েছি। এবং ভবিষ্যতেও যে বাংলাদেশের স্বপ্ন দেখে তারা এই লড়াইটা করেছে, এই লড়াইয়ে আমাদের আবু সাঈদ মুগ্ধ, তাদের মতো যারা আত্মহুতি দিয়েছে, এখন আমার জন্য, আমি বিবেকবান মানুষ হিসাবে এটা আমার জন্য অবশ্য করণীয় হয়ে আছে যে তারা যখনই বাংলাদেশ বিপথে যাওয়ার চেষ্টা করবে এবং তারা সেটাকে যথাযথ পথে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তখন সেখানে দাঁড়ানো আমার জন্য এটা ফরজ। আর না হলে আমি যেটা বলছি যে রাজনীতিবিদরা যেরকম বুঝতে হবে যে 24 তাদের স্মরণ করতে হবে, আমাদেরও কিন্তু সেই 24 বারবার আসলে 24 ফিরে আসুক, আমরা সেটি চাই না। তাহলে আপনাদের সাহসের উপর ভর করে পুরো দেশের 20 কোটি জনগণ হয়তো সামনের দিকে এগিয়ে যেতে চায়। আমাদের সময় প্রায় শেষের দিকে। আমি একটু আপনার যে স্বপ্নের কথা আমরা শুনছিলাম, কিন্তু একটু জানতে চাই আসলে যেই জায়গাটিতে আমরা বারবার এক হতে চাইছি, আমরা কোনো ধরনের বিভেদ চাই না, আমরা বৈষম্য চাই না, আমরা বাঙালি হয়ে থাকতে চাই, সেটি নিয়ে একটু যদি আপনি শেষ মুহূর্তে একটু বলেন। কোনো ধরনের কোনো গণমাধ্যম কিংবা কারো প্রতি আসলে আমরা কোনো বিদ্বেষ দেখাতে চাই না। আসলে এই জায়গাটাতে আমরা আসলে সকলকেই, বাংলাদেশের যদি আমরা ইতিহাসটা দেখি, সেখানে আসলে যখন কোনো একটি বিপ্লব সংগঠিত হয় এবং এর পরবর্তীতে আমরা যেটি দেখি সেটি হচ্ছে প্রতিহিংসা, যে আমাকে একটা গোষ্ঠী একটা দীর্ঘদিন ধরে শোষণ করেছে, নির্যাতন করেছে, যখন আমি সুযোগ পাচ্ছি তখন আমি ওই গোষ্ঠীর উপর প্রতিশোধ নিচ্ছি। তো তারই প্রতিফলন হিসেবে আমরা দেখেছি আসলে আওয়ামী লীগ স্বৈরাচার সরকার, তারা মানুষের উপর অনেক বেশি নির্যাতন করেছে। তারা অনেকগুলো যেগুলো আসলে গণতন্ত্রের জন্য কাজ করতে পারতো, দেশের মানুষের নিরাপত্তার জন্য কাজ করতে পারতো, সেগুলোকে তারা স্বৈরাচারের টুল হিসেবে ব্যবহার করেছে। এবং সেগুলোকে ব্যবহার করার মাধ্যমে তারা এই জাতিকে, বাংলাদেশকে তারা নিষ্পেষিত করেছে। আমরা দেখতে পেরেছি তারা কিভাবে ধর্মীয় বিভাজনগুলো তৈরি করেছে বিভিন্ন সময়, এবং সরকারি মানুষদের বিভিন্ন মাধ্যমগুলোতেই আমরা দেখেছি তারা এই বিভাজনগুলো মানুষের মধ্যে তৈরি করেছে। এবং ফলাফল হিসেবে আমরা দেখতে পাচ্ছি যখন আসলে স্বৈরাচার চলে গেছে কিন্তু তার টুলগুলো এখনও দেশে রয়ে গেছে, তখন মানুষ তার একটি ক্ষোভ হিসেবে, ক্ষোভের বিস্ফোরণ হিসেবে তাদের উপরে এই ক্ষোভগুলো জাহির করার চেষ্টা করছেন। আমরা সাধারণ মানুষকে আহ্বান করতে চাই যে আপনারা আসলে কোনো ধরনের প্রতিহিংসায় যাবেন না। যারা এই স্বৈরাচারকে সাহায্য করেছে, স্বৈরাচারের টুল হিসেবে কাজ করেছে, তাদের প্রত্যেককেই আমরা বিচারের আওতায় আনার চেষ্টা করব। ইতিমধ্যে সেটা শুরু হয়েছে। আপনারা দেখতে পারবেন আসলে শ্রীলঙ্কার মতো কিংবা আফগানিস্তানের মতো এই স্বৈরাচারের দালালরা পালাতে পারে নাই, তারা এয়ারপোর্টে এখন গ্রেপ্তার হচ্ছে, তারা আইনের আওতায় তাদেরকে আনা হচ্ছে। আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না,
আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি, যে বাংলাদেশের জন্য এতগুলো ভাই, আমার আপনার ভাই বোনেরা যে আত্মহুতি দিয়েছে, সেটাকে বিফলে যেতে দিবেন না। যে মানুষগুলো এখন আহত হয়ে হসপিটালে কাতরাচ্ছে, সেই মানুষগুলোকে আপনারা ব্যর্থ হতে দিবেন না। যে মানুষগুলো আসলে রিমান্ডে থেকে নির্যাতিত হয়েছে, যে ছাত্ররা, তাদেরকে আপনারা ব্যর্থ হতে দিবেন না। আমরা যে ধর্মীয় যে সংখ্যালঘুদের বা ধর্মীয় যে বিভাজনগুলো, সেগুলো আসলে সরকার দীর্ঘদিন থেকেই বলে আসছে যেগুলো হবে, আমরা এগুলো করব। তারা আসলে কিভাবে জানে এগুলা? কারণ তারা এগুলো পরিকল্পিতভাবে এগুলো সেট করে দিয়ে গেছে। যখনই তারা আসলে ব্যর্থ হবে, তখনই তারা মানুষের মধ্যে এই বিভাজনগুলো আবার তৈরি করবে, এবং বিভাজন তৈরি করে তারা বিভিন্ন মানুষকে সুযোগ দেওয়ার জন্য, বিভিন্ন সুযোগ সন্ধানী গোষ্ঠীগুলো যারা আছে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য এগুলো করছে। তো আমরা সাধারণ মানুষকে আহ্বান করব যে আপনারা এগুলোতে বিভ্রান্ত হবেন না। আপনারা একজন হিন্দু যেমন এই বাংলাদেশের মানুষ, নাগরিক, একজন মুসলমানও সমান, একজন খ্রিস্টানও তেমনই, একজন বৌদ্ধ তেমনই, কিংবা অন্যান্য যে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো আছে তারা সকলেই সমানভাবে আমরা সবাই বাংলাদেশি। এবং এই জায়গা থেকে আমি আসলে সবাইকে বলতে চাই, আপনারা কোনো ধরনের বিভাজনে পা দিবেন না, এবং আপনারা সবাই যে একতা আমরা এখন প্রদর্শন করছি, সেই একতার মধ্যে আমরা সকলেই থাকব, এবং আমরা কেউ হতাশ হব না। আমরা ভবিষ্যতের জন্য স্বপ্ন দেখব, দায়িত্বগুলো নিজের কাঁধে তুলে নিব। আমি আসলে পুলিশের প্রতি আহ্বান করব যে আপনাদের যেই বিজ্ঞপ্তিটি আপনারা প্রকাশ করেছেন, সেখানে আপনারাই স্বীকার করেছেন যে আপনাদের কিছু কর্মকর্তারা সরকারের দাসে পরিণত হয়েছিল, এবং সেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশেই আপনারা সাধারণ মানুষের উপর নির্যাতন চালিয়েছেন। এবং আমরা বর্তমানে আপনাদের উপর যে নির্যাতনগুলো হচ্ছে, যে আক্রমণগুলো হচ্ছে, সেগুলোকে আমরা কখনোই সমর্থন করি না। আমি এই জায়গা থেকে কোনো ধরনের আক্রমণ আমরা আসলে সমর্থন করি না, এবং আমরা সেটা বারবার পরিষ্কার করে বলেছি। যে বা যারা অন্যায় করেছে তাদের বিচারিক প্রক্রিয়ায় তাদের শাস্তি নিশ্চিত করা হবে। তো আমরা পুলিশ ভাইদেরকে অনুরোধ করব, আপনারা আপনাদের কাজে ফিরে আসুন, এবং যারা এই ঘটনাগুলোর জন্য দায়ী তাদেরকে আমরা চিহ্নিত করেন, তাদেরকে আমরা প্রশাসনিকভাবে বৈচারিক প্রক্রিয়ায় তাদেরকে আমরা বিচার করা হবে। এবং আপনাদের মধ্যে যেই সব কর্মকর্তাদের জন্য আপনাদের আজকে সুনাম নষ্ট হচ্ছে, আপনাদের যে অবদানগুলো আছে সেগুলো নষ্ট হচ্ছে, তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকেও বিচারের প্রক্রিয়ায় আনা হবে। জি, নিশ্চয়ই আমরা সেরকম একটি বাংলাদেশের প্রত্যাশা রাখতে চাই। তাহমিদ, আরও একবার আসলে আপনাদের হাত ধরে যেহেতু আমরা নতুন বাংলাদেশ দেখেছি, সে কারণে আরও একবার অভিনন্দন জানাতেই পারি আপনাদেরকে। ডক্টর সিদ্দিকুর রহমান খান, তাহমিদ আল মুদাসসির চৌধুরী, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সন্ধ্যা দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ আজকে সাথে থাকবার জন্য।